গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সকালে নোরা তার রুমে আরামে ব্রাশ করছে। সে হঠাৎ তার আশপাশে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। প্রথমে এটিকে সে নিজের ভ্রম ভেবে এড়িয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই তার মনে হয় যে এখানে কিছু তো গড়বড় হয়েছে। তখনই হঠাৎ পুরো বেসের লাইটগুলা অদ্ভুত কায়দায় মিটমিট করতে শুরু করে। কি ঘটছে এটি দেখার জন্য নোরা সঙ্গে সঙ্গে নিজের জ্যাকেট পরে বাইরে বেরিয়ে আসে, কিন্তু করিডোরে পা দিয়েই তার দৃষ্টি ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়া পানির উপর পড়ে। এই দৃশ্য দেখা মাত্রই তার বুক কেঁপে ওঠে, কারণ সে খুব ভালোভাবে জানে যে সমুদ্রের এত গভীরে একটি ছোট্ট লেকও পুরো স্টেশনটির জন্য মৃত্যুর কারণ হয়ে পড়বে। আসলে নোরা এবং তার টিম সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে তৈরি একটি রিসার্চ স্টেশনের মধ্যে বসবাস করে, যেখানে আজ পর্যন্ত সূর্যের রশ্মি পৌঁছাতে পারেনি। এত গভীরে পানির চাপ এত বেশি যে কোনো ধরনের সুরক্ষা ছাড়া বাইরে বেরোলে মানুষের শরীর 1 সেকেন্ডেরও কম সময়ে পুরোপুরি থেতলে যাবে। এই কারণেই এই রিসার্চ স্টেশনটি বেঁচে থাকার একমাত্র ভরসা। তবুও এত বিপজ্জনক স্থানে তাদের প্রতিদিন ডিউটি পালন করতে হয়। নোরা কিছু বুঝে ওঠার আগেই বেসের দেওয়াল সজোরে ভেঙে যায় এবং সমুদ্রের পানি দ্রুত ভেতরে ঢুকতে থাকে। প্রাণ বাঁচাতে নোরা পুরো শক্তি দিয়ে অন্য করিডোরটির দিকে দৌড় দেয় এবং ঘুমিয়ে থাকা ক্রুদেরও জাগিয়ে তুলতে শুরু করে। এই ভয়াবহ দৃশ্য দেখা মাত্রই সবাই ঘাবড়ে গিয়ে তার পেছন পেছন ছুটতে থাকে। শেষমেশ নোরা বোতাম টিপে দেয় এবং একদম শেষ মুহূর্তে ভারী আওয়াজের সঙ্গে গেট বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। কিছুক্ষণ পর তার সঙ্গী রড্রিগো আন্দাজ করে যে হয়তো কোনো বিশাল ভূমিকম্প হয়েছিল, নয়তো এত বড় দুর্ঘটনা ঘটা সম্ভব না। এরপর সবাই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসে না। অর্থাৎ তাদের কন্ট্রোল রুমের সঙ্গে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ সময় তারা বাইরে থেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি আওয়াজ শুনতে পায়। মনে হয় যেন বাইরে কোনো বিরাট রহস্যময় জন্তু বেসের আশেপাশে ঘোরাফেরা করছে এবং তার ধারালো নখ দিয়ে দেওয়ালে আঁচড়াচ্ছে। বিপদ আরো বাড়ার আগেই নোরা এবং রড্রিগো একটুও দেরি না করে এসকেপ পডের দিকে রওনা দেয়। যেতে যেতে তারা কোনো রকমের সার্ভার রুমে গিয়ে পৌঁছায় এবং নষ্ট হয়ে যাওয়া কমিউনিকেশন সিস্টেমটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু তখনই সেই ভয়ঙ্কর আওয়াজটি আবারও তাদের একদম কাছাকাছি শুনতে পায়। এবার তাদের সন্দেহ হয় যে এটি কোনো ভূমিকম্পের ঘটনা নয়। নোরা সিস্টেমের ডেটা চেক করে একদম অবাক হয়ে দেখে যে পুরো বেসটি তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। কেবল কিছু অংশ কোনো রকমে এখনো টিকে রয়েছে। এরপর নোরা এবং রড্রিগো এসকেপ পডের দিকে এগিয়ে যায়। ভেঙে যাওয়া রাস্তার উপর দিয়ে হামাগুড়ি দিতে দিতে তারা যখন সামনের দিকে এগোচ্ছিল, তখনই পেছন থেকে কারো আর্তনাদের আওয়াজ ভেসে আসে। পেছনে ফিরে নোরা দেখতে পায় যে তাদের সঙ্গী পল ধ্বংসস্তূপের নিচে খুব বাজেভাবে চাপা পড়ে আছে। নোরা ও রড্রিগো দুজনে সমস্ত শক্তি দিয়ে অনেক চেষ্টার পর তাকে বাইরে বের করে আনে। এবার তিনজন একসঙ্গে এসকেপ পডের দিকে এগোতে থাকে, কিন্তু সামনের রাস্তাটি এত সংকীর্ণ হয়ে গিয়েছিল যে তাদের হামাগুড়ি দিয়ে পার হতে হচ্ছিল। সবার সামনে নোরা হাঁটছিল, হঠাৎ তার নজর একটি মরদেহের ওপর পড়ে। সেই মানুষটির চোখগুলো তখনও খোলা ছিল এবং তা দেখে বোঝা যাচ্ছিল যে মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা দেখে তার আত্মা কেঁপে উঠেছিল। এই দৃশ্য দেখে তিনজনের মনেই একটি মাত্র প্রশ্ন জাগে, সমুদ্রের এই অন্ধকার গভীরে কি সত্যিই এমন কিছু অস্তিত্ব রয়েছে যা মানুষের চিন্তার বাইরে? অনেক কষ্টে তারা অবশেষে পড রুমে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছাতেই তাদের পায়ের তলার মাটি সরে যায়, কারণ রুমের মধ্যে একটিও এসকেপ পড অবশিষ্ট ছিল না। সেখানে কেবল ক্যাপ্টেন লুসিয়ান উপস্থিত ছিলেন। ডোর লক হয়ে যাওয়ার কারণে তিনি ভেতরেই আটকে পড়েছিলেন। নোরা কোনো রকমে বাইরে থেকে দরজা খুলে দেয়। বাইরে আসতেই ক্যাপ্টেন জানান যে যতগুলো পড ছিল সেগুলোর সাহায্যে বাকি ক্রু মেম্বারদের আগেই সার্ফেসের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের কাছে কেবল একটাই রাস্তা বেঁচে আছে, যে কোনো উপায়ে সাবমার্সিবল রুমে পৌঁছানো। নোরা ক্যাপ্টেনকে জানায় যে পুরো বেসটি প্রায় ধ্বংস হয়ে গেছে। তাদের জানা নেই যে কতজন মানুষ এখন জীবিত আছে এবং তারা নিজেরাও বাঁচতে পারবে কিনা। এরপর নোরা জানতে চায় আসলে এসব কি ঘটছে। ক্যাপ্টেন জানান যে তার সারা জীবনে তিনি এমন দুর্ঘটনা প্রথম দেখলেন, কিন্তু এখন ভয় পাওয়ার সময় নয়, বরং সবাই মিলে এই বিপদের মোকাবিলা করতে হবে। এরপর সবাই কন্ট্রোল রুমের দিকে এগোতে থাকে। সেখানে এমিলি এবং স্মিথ বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো সিগন্যাল মিলছিল না। তার উপর কন্ট্রোল রুমটি বারবার এতটাই জোরালো ধাক্কা খাচ্ছিল যেন বাইরে কোনো বিরাট জিনিস পুরো বেসটিকে ধাক্কা মারছে। নোরা সিস্টেম চেক করে জানায় যে বেসের ওপরের সমস্ত ফ্লোর এবং কুলিং টাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু সব থেকে বড় বিপদ হলো বেসের কোর, যা পুরো স্টেশনকে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। যদি সেই কোর ফেটে যায় তবে তার বিস্ফোরণটি এতটাই বিপজ্জনক হবে যে পলক ফেলার আগেই পুরো রিসার্চ বেসটি ধ্বংস হয়ে যাবে। এখন তাদের বাঁচার কোনো সহজ পথ ছিল না, কারণ বাকি থাকা এসকেপ পডগুলো নষ্ট হয়ে গিয়েছিল। যখন সবাই নিজেদের মৃত্যু নিশ্চিত ধরে নিয়ে আশা
ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই ক্যাপ্টেন বলেন যে তাদের কাছে এখনো একটা শেষ সুযোগ অবশিষ্ট রয়েছে। তাদের বেসের সবচেয়ে গভীর অংশে যেতে হবে, যেখানে ড্রিলিং এর কাজ চলছিল। হতে পারে সেখানে কোনো পড এখনো সুরক্ষিত রয়েছে। ক্যাপ্টেনের কথা শুনে পল বলে যে ড্রিলিং সাইট এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রয়েছে। এমন পরিস্থিতিতে এত দূরে পৌঁছানো প্রায় অসম্ভব। ঠিক এই সময় স্মিথ ড্রিলিং সাইট থেকে আসা শেষ সিগন্যালটি পায়, কিন্তু সেই রেকর্ডিংটি শোনার পরে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। সেই সিগন্যালে কেবল মানুষের আর্তনাদ এবং কোনো অজানা জীবের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। ঠিক তখনই পুরো বেসটি আরও একবার থরথর করে কেঁপে উঠতে শুরু করে। মনে হয় যেন অন্ধকারে লুকিয়ে থাকা কোনো বিরাট দানব পুরো স্টেশনটিকে খেলনার মতো ভেঙে ফেলতে চাইছে। পল নিরাশ হয়ে বলে যে তাদের এত গভীরে ড্রিলিং করা উচিত হয়নি। হয়তো তারা অজান্তেই এমন কোনো জিনিসকে জাগিয়ে তুলেছে যাকে জাগানো উচিত তো ছিল না। এখন তাদের কাছে আর কোনো বিকল্প খোলা নেই, তাই সবাই ভারী আন্ডারওয়াটার স্যুট পরে নেয়। এখন ওই স্যুটগুলোই ছিল তাদের জীবনের শেষ ভরসা। কিন্তু যেই তারা সমুদ্রের গভীর অন্ধকারে পা রাখে, তখনই রড্রিগোর হেলমেটে ফাটল ধরে যায়। পরের মুহূর্তেই ভয়ঙ্কর চাপের কারণে তার পুরো শরীর এক পলকের মধ্যে চুরমার হয়ে যায়। সঙ্গীর এমন মর্মান্তিক মৃত্যু দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। নোরা যখন সেই অসীম কালো সমুদ্রের দিকে তাকায়, সে অনুভব করে যে এই নীরবতা মহাকাশ থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। সঙ্গীকে হারানোর যন্ত্রণা এবং মৃত্যুর আতঙ্ক নিয়ে তারা কোনো রকমে কার্গো লিফটের ছাদের কাছে পৌঁছায় এবং তার ভেতরে ঢুকে পড়ে। লিফটের ভেতরে প্রবেশ করতেই ক্যাপ্টেন সবাইকে জানান যে তাদের যত দ্রুত সম্ভব এই বেস থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ এটি যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে পারে। এরপর কার্গো লিফট ধীরে ধীরে তাদের সমুদ্রের আরও গভীরে নামিয়ে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই লিফটের স্ক্রিনে একটি পড থেকে ইমার্জেন্সি সিগন্যাল দেখা যায়। ক্যাপ্টেন একটুও দেরি না করে লিফট থামিয়ে দেন এবং পল ও স্মিথকে যেই সিগন্যাল পাঠাচ্ছে তাকে খোঁজ করতে বলেন। দুজনে আবার নিজেদের আন্ডারওয়াটার স্যুট পরে বাইরে বেরিয়ে যায়, কিন্তু বাইরে এতটাই ঘুটঘুটে অন্ধকার যে স্যুটের লাইটগুলোও বেশি দূর আলো ফেলতে পারে না। এগিয়ে যেতে যেতে স্মিথ হঠাৎ অনুভব করে যে অন্ধকারে কেউ নিঃশব্দে তাদের অনুসরণ করছে। অত্যন্ত সাবধানে পথ চলতে চলতে তারা অবশেষে সেই পডে গিয়ে পৌঁছায় যেখান থেকে সিগন্যালটি এসেছিল। কিন্তু কাছে যেতেই তারা দেখতে পায় যে তার চারপাশে পুরো অংশ কোনো অদ্ভুত চটচটে পদার্থ দিয়ে ঢাকা। এমন জিনিস তারা এর আগে কখনো দেখেনি। তারা পরের ভেতরে উঁকি মারে, কিন্তু কাউকেই সেখানে দেখতে পায় না। তাই দুজনে তল্লাশি শুরু করে ঠিক তখনই তাদের নজরে পড়ে ক্যাবলে ভয়ানকভাবে জড়িয়ে থাকা তাদেরই এক সঙ্গীর মৃতদেহর উপরে। এটি দেখা মাত্রই ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে রেডিওতে তাদের দ্রুত লিফটে ফিরে আসার নির্দেশ দেন। কিন্তু ঠিক তখনই পল এবং স্মিথের নজর ওই মৃতদেহের ওপর পড়ে। তার পিঠের ভেতর কিছু একটা জীবন্ত বস্তু নড়াচড়া করছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই মৃতদেহের পিঠ চিরে সেই অদ্ভুত জন্তুটি বিদ্যুতের গতিতে বাইরে বেরিয়ে এসে সোজা পলের ওপর আক্রমণ করে। সৌভাগ্যবশত স্মিথ সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে এবং কোনো মতে সেই জন্তুটিকে মেরে ফেলে। এরপর তারা সেই মৃত জন্তুটিকে নিয়ে আবার কার্গো লিফটের ভেতরে চলে আসে। পল সবাইকে জানায় যে তারা যখন পৌঁছায় তখন এই জন্তুটি ওই মৃতদেহটিকে খুবলে খুবলে খাচ্ছিল। এমিলি মনোযোগ দিয়ে সেই জন্তুটিকে দেখে এবং লক্ষ্য করে যে তার পুরো শরীরে অত্যন্ত ধারালো এবং সুচালো নখ দিয়ে ভরা। তখন এমিলি ধারণা করে যে ড্রিলিং এর সময় হয়তো তারা ভুলবশত এমন কোনো রাস্তা খুলে দিয়েছিল যেখানে এই অদ্ভুত ও বিপজ্জনক জীবগুলো বাস করত, এবং এখন তাদের এলাকায় ঢুকে পড়ার কারণেই তারা আক্রমণ করছে। এমিলি তার কথা শেষ করতে পারে না, তখনই লিফটের সমস্ত লাইট একসঙ্গে নিভে যায়। নোরা সঙ্গে সঙ্গে সিস্টেমটিকে পুনরায় চালু করার চেষ্টা করে, কিন্তু লিফট যত নিচে নামতে থাকে বাইরে থেকে কোনো বিশাল জীব তাকে সজোরে ধাক্কা মারতে থাকে। ঠিক এই সময়ে পলের নজর টেবিলের ওপর রাখা সেই মৃত ছোট জন্তুটির ওপর পড়ে। তার ধারণা হয় বাইরে উপস্থিত সেই বিশাল জীবটি কি তবে এর মা? যদি এমনটা হয় তবে হয়তো তারা অজান্তেই খুব বড় ভুল করে ফেলেছে। সেই ভয়ঙ্কর ধাক্কার মাঝে লিফটের ভেতরে থাকা প্রতিটি মানুষ একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে। চারপাশে এতটাই গভীর নীরবতা নেমে আসে যে সবাই নিজেদের হৃদস্পন্দন পর্যন্ত স্পষ্ট শুনতে পায়। ঠিক তখনই ক্যাপ্টেন লিফটের ছাদের কাচের ওপর টর্চের আলো ফেলেন। সঙ্গে সঙ্গে একটি বিশাল জন্তু পুরো শক্তি দিয়ে সেই কাছে আক্রমণ চালায়। তার মুখটি কোনো দানবীয় মানুষের রোষের মতো মনে হচ্ছিল। এটি দেখা মাত্রই ভয়ে সবার আত্মা শুকিয়ে যায়। ঠিক তখনই বেসের ওপরের অংশে একটি জোরালো বিস্ফোরণ ঘটে। আলো এতটাই তীব্র হয় যে এক মুহূর্তের জন্য মনে হয় যেন সমুদ্রের এত গভীরে সূর্য উঠেছে। বিস্ফোরণের ধাক্কায় লিফটের ভারী কেবলগুলো ছিঁড়ে যায় এবং লিফট সোজা নিচে পড়তে শুরু করে। সবাই একটুও দেরি না করে নিজেদের হেলমেট
পড়ে নেয়। লিফট সমুদ্রের তলদেশে ধাক্কা খাওয়ার ঠিক আগ মুহূর্তে সবাই বাইরে লাফিয়ে পড়ে, কিন্তু বিস্ফোরণের কারণে ওপর থেকে ব্রিজের ভারী লোহার টুকরো এবং ধ্বংসস্তূপ বৃষ্টির মতো ঝরে পড়তে শুরু করে। কোনো মতে নিজেদের সামলে নিয়ে সবাই ড্রিলিং চেম্বারের দরজার কাছে পৌঁছায়। চারপাশ জুড়ে ছিল ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারে অদ্ভুত কিছু অবয়ব দেখতে পাওয়া যাচ্ছিল। তার উপর ড্রিলিং চেম্বারের দরজাও জ্যাম হয়ে গিয়েছিল। অনেক পরিশ্রমের পর সবাই ভেতরে ঢুকতে সফল হয়। ঠিক তখনই ওপর থেকে আবার সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যায়। ক্যাপ্টেন সবাইকে শান্ত করে বলেন যে হয়তো এটি বেসের ভেঙে যাওয়া অংশ নিচে পড়ার শব্দ। এরপর সবাই সেই টানেলের মতো চেম্বারের ভেতরে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পায় যে সামনের রাস্তা ধ্বংসস্তূপের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তখন নোরা সাহস করে বলে যে সে পানির নিচ দিয়ে সাঁতার কেটে অন্য পারে যাবে। সে নিজের হেলমেট ঠিকঠাক পরে পানিতে নামে এবং সাঁতার কাটতে কাটতে অন্য পারে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে সে বাকিদেরও আসার ইশারা করে। একে একে সবাই নিরাপদে অন্য পারে গিয়ে পৌঁছায়, কিন্তু পল পিছিয়ে পড়ে। ঠিক তখনই তার মনে হয় যে পেছনের অন্ধকার পানিতে কেউ উপস্থিত আছে। সে যে ফিরে তাকায়, একটি অদ্ভুত জন্তু চোখের পলকে উধাও হয়ে যায়। ক্যাপ্টেন তাকে বারবার ডাকতে থাকেন, কিন্তু পলের কোনো উত্তর আসে না। বাধ্য হয়ে সবাই তার স্যুটের সঙ্গে যুক্ত কেবলটি ধরে সজোরে টানতে শুরু করে। কিছুক্ষণ পর পল তাদের কাছে ফিরে আসে এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরের মুহূর্তেই অন্য দিক থেকে কোনো অজানা শক্তি এতটাই সজোরে টান মারে যে পল যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বাকি সবাই ঘাবড়ে গিয়ে কেবলটি কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। চোখের পলকে পলের শরীরের একটি অংশ তার থেকে আলাদা হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার হেলমেটের ভেতর রক্তে ভরে যায় এবং সেখানেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এই দৃশ্য দেখে বাকি সবাই ভীষণ ঘাবড়ে যায় এবং নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে বেরিয়ে পড়ে। একটু পর ক্যাপ্টেন রেডিওর মাধ্যমে ওপরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু এবারও কোনো উত্তর মেলে না। পলের মৃত্যুর পর সবাই পুরোপুরি ভেঙে পড়েছিল। একে একে তাদের সঙ্গীরা কোনো এক অজানা শক্তির শিকারে পরিণত হচ্ছে। আস্তে আস্তে তারা কন্ট্রোল রুমে এসে পৌঁছায়, যেখান থেকে বাইরের ভয়ঙ্কর দৃশ্যটি পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের বিশাল ড্রিলিং মেশিনটি এমনভাবে বেঁকে পড়েছে যেন কেউ সেটিকে খেলনার মতো ভেঙে চুরমার করে দিয়েছে। স্মিথ অবাক হয়ে বলে যে ৬,০০০ টনের ড্রিলিং মেশিনের এভাবে ধ্বংস হয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। এমিলি কেঁপে ওঠে বলে যে হয়তো এসব তাদেরই ভুল। তারা সমুদ্রের গভীরতাকে ঘাঁটিয়ে দিয়েছিল এবং এখন সেটাই তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। হয়তো তাদের এখানে আসা উচিতই হয়নি। ক্যাপ্টেন সবাইকে শান্ত করে বলেন যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না, কিন্তু স্মিথ জানায় যে তার স্যুটটি ড্যামেজ হয়ে গেছে। সে যদি বাইরে যায় তবে এত চাপ সহ্য করতে পারবে না। তাই সে সবাইকে তাকে রেখেই এগিয়ে যাওয়ার কথা বলে, কারণ তার কারণে সবার জীবনেই বিপদের মুখে পড়তে পারে। কিন্তু ক্যাপ্টেন হার মানেন না। তিনি কোনো রকমে তার স্যুটটি ঠিক করে দেন। এরপর সবাই পানির ভেতর দিয়ে ড্রিলিং সাইটের দিকে এগোতে থাকে। তাদের আশা ছিল যে হয়তো সেখানেই তারা এসকেপ পথগুলো পেয়ে যাবে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই নোরা অনুভব করে যে কেউ তার ঠিক পেছন পেছন হাঁটছে। সে সঙ্গে সঙ্গে টর্চ জেলে দেখে, কিন্তু কিছুই দেখতে পায় না। তবুও তার মন থেকে সেই ভয় কাটে না। বারবার মনে হয় যে কোনো বস্তু তার খুব কাছ দিয়ে বয়ে চলেছে। হঠাৎ নোরার সামনে থেকে একটি অদ্ভুত জন্তু সাঁতার কাটতে কাটতে বেরিয়ে যায়। এটি দেখা মাত্রই সবাই ঘাবড়ে এদিক ওদিক অন্ধকারে তাকাতে শুরু করে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সবাইকে নিজেদের স্যুটের লাইট বন্ধ করার নির্দেশ দেন। তখন তারা বুঝতে পারে যে স্মিথ তাদের সঙ্গে নেই। সবাই তাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই নোরা দেখতে পায় একটা অদ্ভুত জন্তু স্মিথকে টেনে হিচড়ে একটি সরু গুহার ভেতরে নিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই গুহার ভেতরে ঢুকে পড়েন। অনেক ভেতরে যাওয়ার পর তারা স্মিথকে খুঁজে পান। সৌভাগ্যবশত সে তখনও বেঁচে আছে। ক্যাপ্টেন তাকে টেনে বাইরে নিয়ে আসেন, কিন্তু তখন ক্যাপ্টেনের মনে পড়ে যে স্মিথের গানটি গুহার ভেতরেই রয়ে গেছে। তাই তিনি সেটি আনার জন্য আবার ভেতরে চলে যান। যেই ক্যাপ্টেন ফিরে আসতে শুরু করেন, তখনই হঠাৎ গুহার গভীর থেকে একটি ভয়ঙ্কর মনস্টার বেরিয়ে আসে এবং তাকে ধরে ওপরের দিকে টানতে শুরু করে। ক্যাপ্টেনের স্যুটের সঙ্গে তার বাঁধা থাকার কারণে নোরাও তার সঙ্গে ওপরের দিকে টান খেতে থাকে। পানির নিচে লড়াই করতে করতে ক্যাপ্টেন এবং সেই মনস্টারটি একটি বড় প্ল্যাটফর্মে গিয়ে ধাক্কা খায়। প্ল্যাটফর্মের কিনারে ক্যাপ্টেনকে ঝুলতে দেখে নোরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই বিশাল জন্তুটি আবার তাদের সামনে এসে দাঁড়ায়। সেটি এত বিশাল ছিল যে মনে হচ্ছিল যেন সে এই পৃথিবীর কোনো জীবই নয়। পরের মুহূর্তে এসে তার বিশাল মুখ হাঁ করে নোরার হেলমেটটিকে গিলে ফেলার চেষ্টা করে। তখন ক্যাপ্টেন নিজের ছুরি বের করে মনস্টারের ওপর আক্রমণ চালান। যন্ত্রণায় ছটফট করতে করতে সেই জন্তুটি দুজনকে আরো দ্রুত গতিতে উপরের দিকে টানতে শুরু করে। ক্যাপ্টেন বুঝতে পারে যে তারা যদি এভাবেই উপরের দিকে উঠতে থাকে তবে জলের প্রবল চাপের কারণে তাদের স্যুট ফেটে যাবে। সে কারণে তিনি নোরাকে বলেন যে কেবলটি কেটে দাও, নয়তো তুমিও বাঁচতে পারবে না। কিন্তু নোরা এটি করতে রাজি হয় না। বাধ্য হয়ে ক্যাপ্টেন নিজেই নিজের ছুরি দিয়ে কেবল কেটে ফেলেন এবং
এবং নোরার থেকে আলাদা হয়ে যান। ঠিক পরের মুহূর্তেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং ক্যাপ্টেন সেই বিস্ফোরণে নিজের প্রাণ বিসর্জন দেন। বিস্ফোরণের ধাক্কা নোরাকে দূরে সমুদ্রের তলদেশে বেসের একটি পরিত্যক্ত অংশে ছিটরে ফেলে। কোনো রকমে নোরা বেসের সেই শুনশান অংশের ভেতরে গিয়ে পৌঁছায়। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে এমিলি এবং স্মিথ এখনো বেঁচে আছে কিনা। সে বারবার রেডিওতে তাদের দুজনকে ডাকতে থাকে, কিন্তু প্রতিবারই কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর নোরা সেখানে পড়ে থাকা কিছু পুরনো যন্ত্রপাতির সাহায্যে একটি নষ্ট হয়ে যাওয়া স্যুটকে কোনো রকমে ঠিক করে, এরপর সেই স্যুটটি পরেই সে আবার এমিলি এবং স্মিথের খোঁজে সমুদ্রের গভীরে নামে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ রেডিওতে এমিলির গলা শুনতে পাওয়া যায়। ঠিক তখনই নোরা দূরে অন্ধকারে এমিলির স্যুটের আলো জ্বলজ্বল করতে দেখতে পায়। অনেক কষ্টে সেখানে পৌঁছে নোরা দেখতে পায় যে এমিলি মারাত্মকভাবে আহত স্মিথকে টেনে হিচড়ে সামনে নিয়ে আসছে, কারণ স্মিথ আর নিজের পায়ে দাঁড়ানোর অবস্থাতেও ছিল না। নোরা এমিলিকে সামলায় এবং তারপর তিনজন মিলে ধীরে ধীরে ড্রিলিং সাইটের দিকে এগোতে থাকে। চারপাশে এত গভীর অন্ধকার এবং নীরবতা যে প্রতি মুহূর্তে তাদের এমন মনে হয় যেন কোনো ভয়ঙ্কর জিনিস লুকিয়ে তাদের ওপর নজর রেখে চলেছে। অনেক সঙ্গীকে হারানোর পর তারা অবশেষে ড্রিলিং সাইট পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছাতেই তাদের বিপদ আরও বেড়ে যায়। প্রধান গেটে পৌঁছানোর জন্য তাদের মাঝখানে তৈরি একটি সেতু পার করতে হতো। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো যে সেই পুরো সেতু জুড়ে হাজার হাজার বিপজ্জনক জন্তু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। যদি তাদের প্রধান গেটে যেতে হয় তবে ওই জন্তুগুলোর একদম পাশ দিয়েই পার হতে হবে, এবং যদি ভুলেও একটিও জন্তু জেগে উঠে তবে মুহূর্তের মধ্যে হাজার হাজার মনস্টার তাদের উপর চড়াও হবে। অন্য কোনো রাস্তা না থাকার কারণে তিনজন খুব সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি জন্তু হঠাৎ জেগে ওঠে এবং সোজা নোরার ওপর আক্রমণ চালায়। নোরা সঙ্গে সঙ্গে এমিলিকে চেঁচিয়ে বলে যে সে যেন একদম না থেমে সেখান থেকে পালিয়ে যায়। জন্তুটি তার বিশাল মুখ হাঁ করে নোরাকে গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু নোরা ঘাবড়ে না গিয়ে সাহস দেখায় এবং নিজের বন্দুক দিয়ে জন্তুটির পেটে গুলি চালিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে সেই জন্তুটি সেখানেই মারা যায়। এরপর নোরা তার শরীর চিরে কোনো রকমে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে আশপাশের জন্তুরা ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে। এটি দেখে নোরা সঙ্গে সঙ্গে নিজের বন্দুক রিলোড করতে শুরু করে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার নজর উপরে পড়ে এবং সে এক মুহূর্তের জন্য সেখানেই জমে যায়। যে প্ল্যাটফর্মে এই সমস্ত জন্তু উল্টো হয়ে ঝুলেছিল সেই পুরো অংশটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে এবং অন্ধকারে উধাও হতে শুরু করে। ঠিক তখনই নোরা সামনের বিল্ডিং এর উপরে একটি বিশাল ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে। সেদিকে তাকানো মাত্রই নোরার হার্টবিট বেড়ে যায়। তার সামনে এমন এক সমুদ্র দানব দাঁড়িয়েছিল যার আকৃতি দেখলে যে কারোরই জানে পানি শুকিয়ে যাবে। সেটি এত বিশাল ছিল যে তার সামনে প্রায় 50 তলা বিল্ডিংও ছোট মনে হচ্ছিল। নিজের জীবন বাঁচাতে নোরা পুরো শক্তিতে প্রধান গেটের দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই সেই বিশাল মনস্টারটি পা দিয়ে সেতুর ওপর এতটাই জোরে আঘাত করে যে পুরো এলাকা কেঁপে ওঠে। মনে হয় যেন পানির নিচে কোনো বিশাল বিস্ফোরণ ঘটেছে। সেই ধাক্কায় নোরা দূরে ছিটকে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই এমিলি সেখানে এসে পৌঁছায়। সিনোরাকে টেনে হেঁচড়ে প্রধান গেটের ভেতরে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে সে দরজা বন্ধ করে দেয়। স্মিথ, এমিলি ও নোরা কোনো রকমে ভেতরে চলে আসে, কিন্তু বিপদ তখনও কাটেনি। বাইরে দাঁড়িয়ে থাকা সেই বিশাল মনস্টারটি পুরো ড্রিলিং সাইটটিকে গোড়া থেকে উপড়ে ফেলার চেষ্টা করতে থাকে। কোনো রকমে তিনজন এগিয়ে গিয়ে পড রুমে গিয়ে পৌঁছায়। সেখানে মোট 3টি এসকেপ পড আছে। নোরা সেগুলোকে চেক করে দেখতে পায় যে কেবল 2টি ঠিকঠাক কাজ করছে। সময় নষ্ট না করে নোরা এবং এমিলি মিলে প্রথমে স্মিথকে একটি চালু পডের মধ্যে বসিয়ে সারফেসের দিকে পাঠিয়ে দেয়। এরপর নোরা এমিলিকে বলে যে সে যেন দ্বিতীয় পডে বসে পড়ে, কিন্তু এমিলি বুঝতে পারে যে তৃতীয় পডটি নষ্ট। তাই সে নোরাকে একা ফেলে রেখে যেতে অস্বীকার করে। তখন নোরা তাকে বোঝায় যে স্মিথের সঙ্গে তার পুরো ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এ কথা শুনে এমিলির চোখ পানিতে ভরে আসে। সে বলে যে নোরাকে যে কোনো মূল্যে ফিরে আসতেই হবে, কারণ সে তার জন্য অপেক্ষা করবে। এই কথা বলে নোরা নিজেই এমিলির পড লঞ্চ করে দেয়। এখন পুরো বেশে নোরা একা হয়ে যায়। ঠিক তখনই বাইরে থেকে পড রুমের কাচের দেওয়ালের ওপর ছোট ছোট জন্তুগুলো ক্রমাগত আক্রমণ করতে শুরু করে। নোরা সিস্টেম চেক করে দেখে যে হাজার হাজার জন্তু এমিলি এবং স্মিথের পডগুলোর পিছু ধাও করছে। এটা দেখার পর সঙ্গীদের জীবন বাঁচাতে নোরা কটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর নোরা একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বেসের পাওয়ার কোরটিকে নিজের হাতে ওভারলোড করে দেয়। এর সঙ্গেই পুরো স্টেশনটি সেলফ ডিস্ট্রাক্ট মোড অ্যাক্টিভেট হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই কাউন্টডাউন শেষ হয় এবং পুরো বেসে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সেই বিশাল সমুদ্রের মনস্টারটিও তা থেকে বাঁচতে পারেনি। এর পাশাপাশি বাকি সমস্ত জন্তুও সেই বিস্ফোরণে চিরকালের মতো শেষ হয়ে যায়। এইভাবেই নোরা নিজের জীবনের পরোয়া না করে তার দুই সঙ্গীর জীবন রক্ষা করে। আর এইভাবেই এই গল্পটি শেষ হয়।
তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।